গোপালগঞ্জে এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেফতারের দাবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হলেও ফ্যাক্ট চেকে উঠে আসে ভিন্ন তথ্য। রাজনৈতিক মামলায় নয়, বরং একটি চুরির মামলায় গ্রেফতারের ঘটনাকেই ভিন্নভাবে অপপ্রচার করা হয়েছে। ওদিকে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বাংলাদেশ ও ভারতের ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে সরকার ও পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের ভুয়া দাবি করা হয়। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে এক নারীর এআই দিয়ে প্রধানমন্ত্রী ও সরকার দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের বানোয়াট ছবি দেখেও বিভ্রান্ত হয়েছেন অনেকেই। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। ফেসবুকে ফারজানা রহমান নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সরকার দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের দাবিতে একাধিক ছবি প্রচার করা হলে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যায় সবগুলো ছবি এআই দিয়ে তৈরি। রিভার্স সার্চ ও হাইভ মডারেশন সহ বিভিন্ন শনাক্তকরণ টুলে নিশ্চিত হওয়া যায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার আসল ছবির সঙ্গে কৃত্রিমভাবে ওই নারীর ছবি যুক্ত করে এই বিভ্রান্তিকর ছবিগুলো বানানো হয়েছে। ওদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ নামে এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু যাচাই করে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। পুলিশের তথ্য অনুযায়ী তাকে রাজনৈতিক মামলায় নয়, বরং একটি চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। 14 জুলাই রাতের চুরির ঘটনায় তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। কাশিয়ানী থানা জানায় এ ঘটনায় কোনো রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতা নেই। আবার চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন ওসি এমন দৃশ্যের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ বানোয়াট। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এটি বর্তমান কোনো ঘটনারই নয়। মূলত ভিডিওটি 2025 সালের মে মাসে শ্রমিক আন্দোলনের সময় ধারণ করা পুরনো ফুটেজ, যেখানে এক ওসির বক্তব্য ভাইরাল হয়েছিল। সেই পুরনো ভিডিওকে বর্তমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর দাবিটি প্রচার করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি ও এক নারীকে মারধরের একটি ভিডিও সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র দলের নির্যাতনের ঘটনার দাবিতে প্রচার করা হলেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের ওড়িশার বহরমপুরে সংঘটিত একটি হামলার ঘটনা, যেখানে এক যুগলকে প্রকাশ্যে মারধর করা হয়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং আগেই যেমনটি জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন গোপালগঞ্জ কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। আমরা তার সাথে যুক্ত হয়ে আলোচনায় যাচ্ছি। মোহাম্মদ মাহফুজুর রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ৭১ টেলিভিশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রতিবেদনটি নিশ্চয়ই আপনিও আমাদের সাথে দেখেছেন এবং প্রতিবেদনে আজকে যেই তথ্যটি আসলে সবারই নজর কেড়েছে, যে এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেফতারের দাবি ছড়িয়ে আসলে বিভিন্ন ধরনের ফেক নিউজ করা হয়েছে। মূলত তাকে যে চুরির ঘটনার জন্য গ্রেফতার করা হয়। আপনার মুখে একটু শুনতে চাচ্ছি যে ঘটনাটির সূত্রপাত কিভাবে, কি হলো, একটু যদি বলতেন আমাদের। ধন্যবাদ। এটা গত 15 জুলাই মধ্যরাতে রাত 1টা থেকে 2টার মধ্যে একটি বাসগৃহে চুরি সংঘটিত হয়। আপনারা সবাই জেনে থাকবেন, আমাদের প্রায়শই যে ঘটনাটা ঘটে থাকে, যে ভেন্টিলেটর অথবা জানালার গ্রিল কেটে খুব ক্ষুদ্র পরিসরে একটা স্বল্প স্থানের মধ্য দিয়ে ছোট বাচ্চাদেরকে প্রবেশ করিয়ে গৃহে সাধারণত চুরি সংঘটিত হয়। তো এক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এক্ষেত্রে এই 15 বছরের সুমন শেখ, তাকে গৃহে প্রবেশ করিয়ে এক বৃদ্ধা মহিলার কানের থেকে স্বর্ণের দুল এবং চেইন নেওয়া হয়। তো সেই সময় সে জেগে উঠলে তারা যখন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা তাকে দেখে ফেলে
এবং তার বাড়িতে গিয়ে হাতে নাতে তার কাছ থেকে সেই স্বর্ণালঙ্কার সহ অন্যান্য চুরির সামগ্রী উদ্ধার করে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশে অবহিত করা হলে পুলিশ এখানে উপস্থিত হয় এবং বাদী মামলা দায়ের করলে সেই মামলায় উক্ত সুমন শেখ সহ আরেকজন চোর সন্দেহভাজন তাদেরকে আমরা অত্র মামলায় গ্রেপ্তার করি। তো 14ই জুলাই একটি রাজনৈতিক সহিংস ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে কিছু গ্রেপ্তার হয়েছিল। তো আমাদের প্রিজন ভ্যানে যখন আসামি পরিবহন করা হয়, তখন প্রিজন ভ্যানের যে মেইন চেম্বারটি ছিল অ্যাডাল্ট আসামিদের জন্য, তারা সেখানে ছিল এবং প্রিজন ভ্যানের পাশে একটি ছোট চেম্বার থাকে যেখানে পুলিশ সদস্যরা কাজ করে। যেহেতু কিশোরদের জন্য হাতকড়া পরানোর বিধান নাই বা তাদেরকে অ্যাডাল্ট আসামিদের সাথে রাখার বিধান নাই, সেজন্য তাকে আলাদাভাবে পার্শ্ববর্তী চেম্বারে করে আদালতে সোপর্দ করা হয়। এবং বিধি মোতাবেক আপনারা জানেন যে কিশোর অপরাধীদের জন্য কিশোর সংশোধনাগার আছে, বিজ্ঞ আদালত সেখান থেকে কিশোর সংশোধনাগারে তাকে প্রেরণ করেছে। আর এই বিষয়টি আপনাদের প্রতিবেদক যেভাবে বললেন যে ভিউ বাড়ানোর লক্ষ্যে বা বিভিন্ন রকমের অপচেষ্টা বা নানা রকম বিভ্রান্তি জনমনে সরিয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মাধ্যম ফেসবুকে এই ছবিটি মেইন স্ট্রিম মিডিয়া থেকে সংগ্রহ করে প্রচার করে, যার ফলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়। পরবর্তীতে 71 টিভি সহ অন্যান্য বিভিন্ন মিডিয়া আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সঠিক তথ্যটি প্রদান করি এবং মামলার কাগজপত্র সহ সকল ডকুমেন্ট দিই। তখন তারা একটি প্রতিবেদন প্রকাশ করে এই বিভ্রান্তিটি দূর করেছে। ধন্যবাদ। জি, মোহাম্মদ মাহফুজুর রহমান, আপনার মুখেই আসলে পুরো ঘটনাটি যখন আমাদের দর্শকরা আসলে জানলো, তাদের মধ্যে যেই ধরনের সংশয় ছিল, কারণ যেমনটি আমরা প্রতিবেদনে দেখলাম যে ফেক নিউজ তৈরি হয়েছিল, আসলে তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে, এ ধরনের একটি ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মনেও আসলে বিভিন্ন ধরনের সংশয় তৈরি হয়। আপনার বক্তব্যের পর নিশ্চয়ই সেই সংশয়টি কেটেছে। কিন্তু আমার আরেকটি প্রশ্ন হলো, আপনি বললেন যে রাজনৈতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই একই প্রিজন ভ্যানে আরও কিছু মানুষ ছিল যাদেরকে গ্রেফতার করা হয়েছিল। ওই ঘটনাটি আসলে কি ছিল সেদিনের, একটু যদি জানাতেন আমাদের। হ্যাঁ, গত 14ই জুলাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা একটি বিক্ষোভ কর্মসূচি পালনের চেষ্টা করে। তো তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং সেখান থেকে তাদের এই কর্মসূচি, নিষিদ্ধ কর্মসূচি পালনের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছিল। জি, আপনি যেমনটি বললেন যে ওই একই প্রিজন ভ্যানে যখন ওই কিশোরকে ওঠানো হয়েছিল, এরপরই আসলে মানুষ ওই ছবিটা নিয়ে একটি ফেক নিউজ তৈরি করে। কিন্তু আপনাদের কানে যখন এই ঘটনাটি আসলো যে আপনারা একটি রাজনৈতিক কারণে আসলে তাকে গ্রেফতার করেছেন, আপনাদের উপর কোনো প্রেশার এসেছে কিনা সাধারণ মানুষের তরফ থেকে, এবং আপনারা পুরো বিষয়টি আসলে কিভাবে হ্যান্ডেল করেছেন? বিষয়টি আসলে আমি নেতিবাচক অর্থে প্রেশার শব্দটি ব্যবহার করতে চাই না। জনমনে একটি কৌতূহল তৈরি হয়েছে। জনমনে কৌতূহল তৈরি হওয়ার প্রেক্ষিতে মানুষজন আমাদের সাথে যোগাযোগ করেছে। এক্ষেত্রে আমি যে মেইন স্ট্রিম মিডিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা সাথে সাথে এই বিষয়টি লক্ষ্য করে স্বপ্রণোদিতভাবে আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে এবং তথ্য সংগ্রহ করে যথাসম্ভব দ্রুত এর কাউন্টার যে সংবাদটি, প্রতিবাদ সংবাদটি তারা প্রচার করেছে, যার ফলে এই রিউমারটি খুব বড় আকারে যাওয়ার আগেই খুব সুন্দরভাবে জনমনে তাদের যে প্রশ্নের সে জবাবটা পেয়ে যাওয়ায় এটা বিভ্রান্তিটা দূর হয়েছে। জি, মাহফুজুর রহমান, আমরা প্রতিবেদনে আরও কিছু বিষয় যেমনটি দেখছিলাম যে দেশের বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গার আসলে যারা অফিসার ইনচার্জ রয়েছে বা যারা পুলিশ কর্মকর্তা রয়েছে, তাদেরকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয় এবং পুলিশকে দেখা যাচ্ছে যে সবসময় একটু নেতিবাচক হিসেবে জনগণের কাছে একটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে একটি গোষ্ঠী। তাদেরকে আমরা যদি বদবাহিনীও বলি ভুল হবে না আমি মনে করি। আপনারা তখন আসলে এই বিষয়গুলো কিভাবে দেখেন বা আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, আপনারা আসলে পুরো বিষয়টি কিভাবে সমাধানের চেষ্টা করেন? আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের কিন্তু এক ধরনের উৎসাহ বা কৌতূহলের জায়গা তৈরি হয়, আসলে ঘটনাটি কি? আপনাদের থানা পর্যন্ত যখন চলে আসে, এরকমও অনেক ঘটনা হয় যে আপনাদের উপর এক ধরনের আক্রমণের বিষয় চলে আসে। এই পুরো ঘটনাগুলো আপনারা কিভাবে দেখেন এবং কি ধরনের সাহায্য পেয়ে থাকেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, একটু জানবো।
ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য। আমি মনে করি যে এই প্রশ্নটি বাংলাদেশ পুলিশের জন্য একটি ইউনিভার্সাল প্রশ্ন এবং এই জায়গাটা বাংলাদেশ পুলিশের আসলে ক্লিয়ার করা উচিত। বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ড, বিশেষত আপনি অফিসার ইনচার্জ পদটির কথা বললেন। এই বিষয় নিয়ে জনমনে আসলে প্রচুর কৌতূহল থাকে। জনগণের সাথে আমাদের যে যতই আন্তরিকতার কথা বলা হয়, পেশাগত কারণে আমাদের কিছুটা দূরত্ব থাকে। এই দূরত্বের জায়গাগুলোতে মাঝে, মাঝে হয়তো সন্দেহ, অবিশ্বাস তৈরি হয়ে থাকে। তো এই বিষয়গুলোকে আসলে প্রতিনিয়ত আমাদেরকে পরিষ্কারভাবে উপস্থাপন করা আমি মনে করি আমাদের কর্তব্য। এবং এক্ষেত্রে যে মিডিয়ার ভূমিকাটা, এটা অসামান্য ভূমিকা। সাম্প্রতিক সময়ে প্রতিটি বিষয়ে খুব মিডিয়া খুবই স্বপ্রণোদিতভাবে এই বিষয়গুলোকে উপস্থাপন করে বাংলাদেশ পুলিশের যে সন্দেহ, অবিশ্বাস দূর করে মানুষের নিকট গ্রহণযোগ্য করে তুলছে। তো আপনি যে বিষয়টি বললেন, এটি একদম বাংলাদেশের পুলিশের সৃষ্টির সময় থেকেই 1861 সালে যখন অফিসিয়ালি পুলিশ তৈরি হলো, তখন থেকেই পুলিশের যে একটি দায়িত্ব ছিল, যে জব রেসপন্সিবিলিটি বলেন, সেটা ছিল মূলত মানুষের খাজনা আদায় সম্পর্কিত। সেই সময় থেকে পুলিশকে মানুষ তাদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে এসেছে। পরবর্তীতে এই অতি সম্প্রতি সময়গুলিতে পুলিশ যতই সেবা প্রদান করে মানুষের নিকট যাওয়ার চেষ্টা করেছে, কিছু, কিছু ঘটনা, কিছু নেতিবাচক ঘটনার কারণে বিভিন্ন সময় আবার সেই দূরত্ব তৈরি হয়েছে। তো এই দূরত্বগুলো ক্রমাগতভাবে আমাদেরকে দূর করে কাছে এগিয়ে আসার জন্য যেমন প্রচেষ্টা থাকতে হবে, তেমনি জনগণকে আমাদের উপরে আস্থা ও বিশ্বাস রাখতে হবে। অবশ্যই। কারণ দিন শেষে সকলেই পুলিশের উপরে নির্ভর করতে চায়। পুলিশকে বিশ্বাস করে নির্বিঘ্নে রাতে ঘুমাতে যেতে চায়। সকলেই চিন্তা করে তার নিরাপত্তা, তার পরিবার এবং সম্পত্তির নিরাপত্তা পুলিশই জোরদার করবে। তাই আমি আবারও আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, জনগণ যেন আমাদেরকে আস্থা ও বিশ্বাসে আমাদের উপর একটু নির্ভর করে এবং আমরাও চেষ্টা করব আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে জনগণের সেই আস্থার প্রতিফলন ঘটাতে। অবশ্যই মোহাম্মদ মাহফুজুর রহমান, আমরাও আশা করছি জনগণের সাথে পুলিশের দূরত্ব ক্রমেই আসলে কমে যাবে এবং আপনি কাশিয়ানী থানা গোপালগঞ্জের অফিসার ইনচার্জ হিসেবে রয়েছেন, একটি সেন্সিটিভ জায়গা। আমরা এই বিষয়েও আরও কথা বলবো, বিভিন্ন ঘটনা শুনবো আপনার কাছে, কিন্তু বিরতির সময় হলো। বিরতির পর আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আলোচনায় রয়েছেন গোপালগঞ্জ কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। আমরা আবারও তার সাথে আলোচনায় ফিরছি। মোহাম্মদ মাহফুজুর রহমান, আমরা কথা বলছিলাম আসলে বিভিন্ন ধরনের ফেক নিউজ নিয়ে, এবং যেমনটি বিরতির আগে বললাম যে আপনি কাশিয়ানী থানা গোপালগঞ্জের দায়িত্বে রয়েছেন এখন, এবং গোপালগঞ্জের নাম আসলেই আসলে আমরা একটু মনে করি যে একটি সেন্সিটিভ জায়গা এই মুহূর্তে যদি বলা চলে। আপনি সেখানের অফিসার ইনচার্জ হিসেবে জয়েনের পর থেকে আসলে কি ধরনের পরিস্থিতি এখন দেখছেন, রাজনৈতিক হোক, সামাজিক হোক, একটু শুনবো আপনার কাছে। এবং আরও একটি প্রশ্ন যুক্ত করতে চাই যে কোনো ধরনের অভিজ্ঞতা, সেটা ভালো হোক খারাপ হোক, কি ফেস করতে হয়েছে আপনাকে এবং কিভাবে সেগুলো সামাল দিয়েছেন, শুনবো। ধন্যবাদ। গোপালগঞ্জের সম্পর্কে সারা দেশের মানুষের একটি বাড়তি কৌতূহল রয়েছে। প্রকৃতপক্ষে গোপালগঞ্জের আপামর জনসাধারণ যারা আছে, তারা খুবই সাধারণ জীবনযাপন করেন, খুবই সাদামাটা জীবনযাপন। এখানে মূলত তারা কৃষক শ্রেণীর মানুষজন বেশি। এখানে একটু নিম্ন অঞ্চল বিধায় বছরের বর্ষাকালে এখানে পানি থাকে এবং বাকিটা সময় তারা ফসল উৎপাদন করেন। মাটিও মানুষের সাথে মিশে যাওয়া খুবই সাধারণ মানুষ তারা। রাজনৈতিক কারণে হয়তো এখানে নানা রকম রং চড়ানো হয়, কিন্তু প্রকৃতপক্ষে গোপালগঞ্জের জনসাধারণ বলেন, আইন শৃঙ্খলা, সমাজ ব্যবস্থা সব অন্যান্য তুলনায় কোনো অংশে কম নয়, বরং আমার কাছে খুবই সাদামাটা এবং একেবারেই ন্যাচারাল মনে হয় তাদেরকে। রাজনৈতিক যে সহিংসতাগুলো বলেন বা যেগুলো নিয়ে আমরা আশঙ্কা করি, এগুলো আপনি লক্ষ্য করবেন যে বিগত যে সময়গুলো গিয়েছে, যত আন্দোলন সংগ্রাম হয়েছে, তাতে গোপালগঞ্জের চেয়ে অন্যান্য অনেক জেলাতে অনেক বেশি সহিংস বা অনেক হাইলাইটেড হয়েছে। সে তুলনায় গোপালগঞ্জে এই কর্মসূচি তুলনামূলক অনেকটাই কম এবং মানুষ এখানে শান্তি প্রিয় এবং তারা এই শান্তিটা ধরে রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। মোহাম্মদ মাহফুজুর রহমান, আবারও একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি যখন এই থানায় জয়েন করেছেন, আমরা যেরকম বলছিলাম আমাদের অনুষ্ঠানের শুরুতেই যে বিভিন্ন ধরনের ফেক নিউজ হয়ে যাচ্ছে এবং ফেক নিউজের এই
ইয়েতে যখন মানুষ পড়ে যাচ্ছে এবং তাদেরকে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টেরও শিকার হতে হচ্ছে, আপনাদের কাছে কি এ ধরনের কোনো কমপ্লেইন আসে যে সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে হ্যারাস করা হচ্ছে এবং তারা কোনো মামলা করেছে এবং মামলা করার পরে আপনারা কাউকে গ্রেফতার করেছেন, এবং পুলিশের ব্যাপারে আসলে আরও একটি অভিযোগ চলে আসে যে জামিন খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন এইসব সোশ্যাল হ্যারাসমেন্টের আসামি যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়? এই বিষয়ে একটু জানবো আপনার কাছে। জি, প্রথম অংশে যদি বলি, প্রায়শই মানুষ এই ধরনের হয়রানির শিকার হয়ে থাকে। খুব সাম্প্রতিক সময়ে একটি বিষয়ে ভাইরাল হয়েছিল যে পিতা কর্তৃক তার নিজ কন্যাকে ধর্ষণের একটি বিষয়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই বাছাই করি এবং সেখানে কিন্তু দেখা যায় যে একটি গোষ্ঠী তাদেরকে সামাজিকভাবে উচ্ছেদ করে তাদেরকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের একটা রিউমার প্রকাশ করে। সেখানেও মূল মিডিয়াগুলো ভূমিকা পালন করেছে এবং তাৎক্ষণিক সত্য প্রকাশের সাথে সাথে সামাজিক যে অসন্তোষ তৈরি হয়েছিল সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। আর আপনি যে দ্বিতীয় যে কথাটি বললেন যে আমাদের যে সার্বিক যে পুলিশের প্রতি মানুষের যে অভিযোগ যে পুলিশ মামলা চালান দিচ্ছে, আবার আসামি খুব দ্রুত বেরিয়ে আসছে, এটি আসলে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া। এখানে পুলিশের কাজ হচ্ছে বিজ্ঞ আদালতে সোপর্দ করা এবং আদালত সেই আসামির গুরুত্ব, তার ওই অপরাধ সংগঠনে তার কতটুকু সংশ্লিষ্টতা ছিল সবকিছু বিবেচনা করে তাকে একটি নির্ধারিত সময়ের মধ্যে জামিন দিয়ে থাকেন এবং জামিন দেওয়া একটা আসামির সাংবিধানিক অধিকারও বটে। তো সব মিলিয়ে এই বিষয়টিতে আসলে ভুল বোঝার কোনো অবকাশ নাই। আমরা নিয়মিত আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এবং বিজ্ঞ আদালতও যথাযথ বিধি মোতাবেক তাদেরকে জামিন দিয়ে থাকেন। মোহাম্মদ মাহফুজুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার বক্তব্যের মাধ্যমে নিশ্চয়ই যারা আজকের দর্শক রয়েছে তাদের যে কনফিউশন ছিল ঘটনাটির ব্যাপারে গোপালগঞ্জে সংঘটিত সেটির ব্যাপারে তারা নিশ্চয়ই একটি ক্লিয়ার ধারণা পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে নিশ্চয়ই পরবর্তী কোনো পর্বে আবারও আপনার কথা হবে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম, আমাদের সাথে আলোচনায় ছিলেন গোপালগঞ্জ কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময় একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। ৭১-এর সাথেই থাকুন।